22 বছর পর আবারও চলচ্চিত্রে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। প্রধান দুই চরিত্রে প্রথমবার একসাথে চঞ্চল চৌধুরী, পরিমণি। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আয়োজকদের দাবি সফল হয়েছে আয়োজন। বাংলাদেশের ছবিকে বেশি করে আরও প্রমোট করা বাইরে, এবং বাইরের ফিল্মগুলোর সাথে আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা নিজেদেরকে আরও সাজিয়ে নিতে পারে বা তাদের ছবির সঙ্গে তাদের যে ডিফারেন্সটা সেটা তারা ফিল করতে পারে। সার্টিফিকেশন বোর্ডে ফিরলেন খিজির হায়াত খান, কাজী নওশাবা। চূড়ান্ত হলো শাহরুখ খানের কিং ছবির মুক্তির দিন। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডের প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 22 বছর পর আবারও চলচ্চিত্রে উঠে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের পর নতুন করে এই সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে গেল বছর মুক্তি পেয়েছে এই নারী পরিচালকের প্রথম ছবি বাড়ির নাম শাহানা। রবি ঠাকুরের বহুল আলোচিত ছোট গল্প শাস্তি অবলম্বনে তৈরি নতুন এই ছবিটিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরিমণি। এবারই প্রথম চলচ্চিত্রে একসাথে দেখা যাবে তাদের। নির্মাতা জানান, সিনেমাটি রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও হুবহু পুনর্নির্মাণ নয়, বরং সমকালীন প্রেক্ষাপটে নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গিতে গল্পটি তুলে ধরা হবে। মূল গল্পে গ্রামীণ সমাজ ব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগের বিষয়টি উঠে আসে। আজ সন্ধ্যায় হবে শাস্তি ছবির মহরত। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসরের। কেমন ছিল এবারের আয়োজন? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কতটা হলো আন্তর্জাতিক মানের? উৎসব শেষে উঠেছে সেই প্রশ্নও। যদিও আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির দাবি সফল এক উৎসব হয়েছে এবারে। আমি ইউনিভার্সিটি অফ চাংখারপুল সরকারি দলের নেতা। দেশের সমসাময়িক রাজনীতি আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্ষমতার টানাপোড়েন, এই বাস্তবতাকে মিলিয়ে তৈরি ছবি দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল। রাজনীতির জটিল হিসাব নিকাশকে স্যাটায়ারের মোড়কে তুলে ধরা হয়েছে সিনেমায়। আর এ কারণেই হয়তো বাংলাদেশ প্যানোরামা বিভাগে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা পুরস্কার পেয়েছে মনিরুল হক পরিচালিত ছবিটি। সাথে ট্যালেন্ট সেকশনে স্বল্প দৈর্ঘ্যে সেরা তানহা তাবাসসুমের হোয়াট ইফ। এটা আমার প্রথম কাজ ছিল, আর প্রথম কাজের জন্য আমি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছি। মানে অনুভূতিটা আসলে অন্যরকম। মানে আমি কিভাবে বলবো আমি বুঝতেছি না। এটা আমার ফার্স্ট কাজ, মানে ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে করে করা। প্রথমে কেউ ভাবতেও পারিনি যে আমরা একটা উচ্চতায় চলে যাব। খুব ছোট একটা টিম নিয়ে এত বড় মানসিকতার কাজ আমরা আসলে কিভাবে নামাতে পারবো আমরা ভাবিনি। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার টিম যেখানে আমাদের সাথে, আমাদের ডিরেক্টর আকাশ হক, সে আমাদেরকে খুবই চমৎকারভাবে সাপোর্ট করেছেন। আমাদের অ্যাক্টর, কো অ্যাক্টর যারা আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছে, এবং তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে টানা কয়েকদিনের সিনেমা উৎসব। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ছিল সমাপনী অনুষ্ঠান। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারের উৎসবে দেখানো হয়েছে বিশ্বের 91টি দেশের মোট 245টি চলচ্চিত্র। এই উৎসব কেবল সিনেমা দেখার নয়, এটা ভাবনা, গল্প আর সংলাপের উৎসব। আমাদের উদ্দেশ্য যে বাংলাদেশের ছবিকে বেশি করে আরও প্রমোট করা বাইরে, এবং বাইরের ফিল্মগুলোর সাথে আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা নিজেদেরকে আরও সাজিয়ে নিতে পারে বা তাদের ছবির সঙ্গে তাদের যে ডিফারেন্সটা সেটা তারা ফিল করতে পারে। উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে কিরগিজস্তানের ছবি কুরাক। খুব আনন্দ নিয়ে আমাদের কাজটা করেছি। 27টা ছবি দেখেছি, ডকুমেন্টারিজ, ফিচার এবং শর্ট ফিল্মস মিলিয়ে। আমার সাথে ফিলিপিন্স থেকে মারিয়া ছিলেন, ইউকে থেকে ছিলেন আলেকজান্ড্রা, অস্ট্রেলিয়া থেকে ছিলেন রোনাক তাহের। তো উই হ্যাড এ ভেরি গুড টাইম টুগেদার। আমরা যে সব আয়োজন করা হয় তাতে সব শ্রেণীর লোকরাই, দর্শকরাই ছবিগুলি দেখার সুযোগ পায়। এবং আমরা যেটা মনে করি যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে এই দেশে যারা চলচ্চিত্র প্রেমী আছে, যারা চলচ্চিত্র নির্মাণ করে, তারা সবাই উপকৃত হবে। দর্শক ভালোবাসায় অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ড্রেইনড বাই ড্রিমস। আন্তর্জাতিক এই উৎসবে নিজেদের গল্প বলেছেন বিশ্বের নানা দেশের নির্মাতারা। خیلی خوشحال هستم که به عنوان نماینده
فرهنگی ایران در بنگلادش این جایزه رو برای کشورم دریافت کردم. 선택된 것도 고맙고 그 부분에 대해서 상을 받은 것은 모든 인간들의 그 영적인 가장 큰 부분을 이렇게 알려줄 수 있는 부분이라서 아주 기쁘고 좋습니다. 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ, কিন্তু মনে রয়ে গেল সিনেমার রেশ। কারণ এখানে সিনেমা শুধু পর্দায় নয়, এখানে সিনেমা বাঁচে দর্শকের ভেতর। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্তির পর গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও যুক্ত হলেন নির্মাতা খিজির হায়াত খান এবং অভিনেত্রী কাজী নওশাবা। এর আগে রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সদস্য করা হলেও অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন দুজন। নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে একটি দ্য শাহরিয়ার আজাদ পরিচালিত দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স এবং অন্যটি ফখরুল আলমের মেমোরিজ অ্যান্ড মিজারিজ। একই দিনে নতুন করে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টারের ব্যবসায় সফল দুটি ছবি। 23 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে থালাপতি বিজয়ের থেরি এবং অজিতের মানকা। চূড়ান্ত হয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত কিং ছবির মুক্তির দিন। আগামী 25 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি। অবশেষে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা গোবিন্দ। অভিনেতার দাবি তার পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, যেখানে স্ত্রী সুনিতাকেও ব্যবহার করা হচ্ছে। কানাডার পর এবার দেশের মাটিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার তানফির আহমেদ। রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানের বিস্তারিত জানাতে রবিবার রাতে ঢাকার অভিজাত এক হোটেলে হয়েছে ঘরোয়া আয়োজন, যেখানে নুসরাত ফারিয়া, মেহজাবিন চৌধুরী, নীরব সহ এসেছিলেন চলচ্চিত্র ও নাটকের অভিনয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীতের শিল্পীরাও। আয়োজক তানভীর জানান, 2017 সাল থেকেই কানাডায় বিভিন্ন শো আয়োজনের পাশাপাশি তারকাদের সম্মাননা জানিয়ে আসছে রং প্রোডাকশন। এবার আর কানাডা নয়, দেশেই বড় পরিসরে আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড শোর আয়োজন করার উদ্যোগ নিয়েছেন তিনি। তার বিশ্বাস, এই যাবৎকালে যা হয়নি তাই হবে রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড আসরে। আয়োজনে এসে রিজবাকে শুভেচ্ছা শুভকামনা জানান তারকারা। চলতি বছরের শেষ ভাগে ঢাকায় অনুষ্ঠিত হবে রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড 2025। এখানে সবাইকে এক করার কারণ হলো আমি 2025-এ একটা রিজবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড করেছি। সেটার পরিপ্রেক্ষিতে এটা প্রতি বছর এক এক দেশ যাবে, জাস্ট লাইক এ আইফা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি 2026 বাংলাদেশে করতে চাচ্ছি এবং 2027 উইল ডু ইন লন্ডন। এই অনুষ্ঠানটার করার পিছনে সবচেয়ে মেন রিজন হল গেট টুগেদার করা। আমি কে, রং প্রোডাকশনকে, আমার আর্টিস্টদের সাথে কীরকম একটা কানেকশন, এটাই সবার সামনে তুলে ধরা। আজ পশ্চিমবঙ্গের দুই কিংবদন্তির জন্মদিন, যাদের একজন চলচ্চিত্রের আর অন্যজন সঙ্গীতের। বলছি সৌমিত্র চট্টোপাধ্যায় ও অঞ্জন দত্তের কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1935 সালের 19 জানুয়ারি কলকাতার মির্জাপুর স্ট্রিটে। অভিনয় ক্যারিয়ারের শুরুটা 1959 সালে সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার দিয়ে। জীবদ্দশায় অভিনয় করেছেন 3 শতাধিক সিনেমায়। করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 15 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যদিকে অঞ্জন দত্তের জন্ম 1953 সালে কলকাতায়। শুধু কণ্ঠই দেন না, গান রচনার পাশাপাশি তাতে সুরও করেন এই তারকা। মৃণাল সেন পরিচালিত চালচিত্র ছবিতে প্রথম অভিনয় করেন তিনি, যে সিনেমায় অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছিলেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। 1998 সাল থেকে শুরু করেন চলচ্চিত্র পরিচালনাও। ভালোবাসার মানুষের সাথেই মালাবদল করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু আর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সাথে ঘর বাঁধতে চলেছেন তিনি। এরই মধ্যে হয়েছে তাদের আংটি বদলও। ভালোবাসার গল্পে এক আনন্দঘন অধ্যায় শুরু করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তার দীর্ঘদিনের বন্ধুত্ব এবার যেন পরিণয়ের পথে। বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করার পথে এক ধাপ এগোলেন তিনি। বিয়ের ঠিক 6 দিন আগে ঘরোয়া পরিবেশে আংটি বদলের মধ্য দিয়ে নিজেদের সম্পর্ককে দিলেন আনুষ্ঠানিক স্বীকৃতি।
গেল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের একাধিক ছবি শেয়ার করে সুখবরটি জানান মধুমিতাই। আংটি বদলের পর কেক কেটে উদযাপনও করেন এই যুগল। হাতের আংটি প্রদর্শন করে তোলা ছবির ক্যাপশনে মধুমিতার লিখা অনলি মাইন। এরপর মুহূর্তেই শুভেচ্ছা আর ভালোবাসার বন্যায় ভেসে যায় সেই পোস্ট। মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে দুজনেই ভ্রমণ প্রিয়। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরির মুহূর্ত সামাজিক মাধ্যমে ধরা পড়েছে, যা এই বন্ধুত্বের গভীরতাকে ইঙ্গিত দিচ্ছিল। জানা গেছে আগামী 23 জানুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বারুইপুর রাজবাড়িতে বসবে তাদের বিয়ের আসর। আর 25 জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিন দুজনেই থাকবেন ঐতিহ্যবাহী পোশাকে, থাকবে বাংলার ছোঁয়া। তবে প্রসঙ্গত এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। 18 বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল। কয়েক বছর আগে সেই সম্পর্কের ইতি টানেন তিনি। দীর্ঘ বিরতির পর বন্ধুদের হাত ধরেই আবার নতুন জীবনের পথে এগোচ্ছেন মধুমিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হলিউডে মুক্তি পাচ্ছে সায়েন্স ফিকশন ও অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা মের্সি, যেই ছবিটি পরিচালনা করেছেন তিমোর বেকমামবেতভ। গল্পের পটভূমি 2029 সালের লস অ্যাঞ্জেলস। এক গোয়েন্দা নিজের স্ত্রী হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হন। নিজেকে নির্দোষ প্রমাণের সময় মাত্র 90 মিনিট। বিচারক হিসেবে কাজ করছে এক উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে একসময় এই গোয়েন্দায় সমর্থন করেছিলেন। সময় ফুরিয়ে যাওয়ার আগেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, নইলে চূড়ান্ত রায় দেবে সেই এআই প্রযুক্তি। মের্সি ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন। 23 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। নিত্যদিনের কাজে ওয়াশিং মেশিন অত্যন্ত জরুরি ইলেকট্রনিক ডিভাইস। সহজেই কাপড় পরিষ্কারে অনেকে নির্ভর করেন এর উপর। তবে সব ধরনের কাপড় এতে পরিষ্কার করতে গেলে হতে পারে হিতে বিপরীত। দর্শক, জানাবো যেসব কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া বারণ তার আদ্যপান্ত। প্রিয় সিল্ক বা স্যাটিনের শখের গাউনটি কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়, কেননা এ ধরনের লাক্সারি ফ্যাব্রিক যে কোনো ডিটারজেন্ট, মেশিন, তাপ এবং ঘর্ষণের প্রতি সংবেদনশীল। জোরে ঘষা লাগলেও এর প্রাকৃতিক চকচকে ভাব হারিয়ে যেতে পারে। হয় ড্রাই ক্লিন অথবা মৃদু ডিটারজেন্ট দিয়ে হাতে ধোয়ার অভ্যাস করুন। উলের সোয়েটার ওয়াশিং মেশিনে ধুলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে, তাই উলের কাপড় স্বাভাবিক তাপমাত্রার পানিতে হাত দিয়ে ধুলে এই পোশাকগুলো দীর্ঘদিন ভালো থাকবে। চামড়ার জ্যাকেট, প্যান্ট বা স্কার্ট ওয়াশিং মেশিনে দেবেন না। পানি চামড়ার ন্যাচারাল অয়েলি ভাবের অপূরণীয় ক্ষতি করে। এটি চামড়া ফাটা বা বিকৃত করার কারণও হতে পারে। মেশিনে ধোয়ার জন্য আর্টিফিশিয়াল লেদারও নিরাপদ নয়, এর ফলে ফাটল দেখা দিতে পারে। একটি ভেজা কাপড় ব্যবহার করে আপনার চামড়ার পোশাক পরিষ্কার করতে পারেন। যদি আপনার পোশাকে সিকুইন, পুঁতি বা আয়নার কাজ থাকে, তাহলে এগুলো আলাদাভাবে হাতে ধোয়া উচিত, কারণ এগুলো মেশিন বান্ধব নয়। স্পিনিং, সিকুইন বা পুঁতির কাজের ক্ষতি করতে পারে। পুঁতি এবং অন্যান্য জিনিস দিয়ে মেশিনের ফিল্টারও আটকে যেতে পারে। সাঁতারের পোশাক দেখতে শক্ত হতে পারে কিন্তু ভঙ্গুর। মেশিনে সাঁতারের পোশাকের তন্তুগুলোকে দুর্বল করে দিতে পারে এবং সেগুলোকে প্রসারিতও করতে পারে। ক্রমাগত ওয়াশিং মেশিনে ধোয়ার ফলে আপনার সুইমিং স্যুটের ইলাস্টিসিটি কমে যায়, তাই ব্যবহারের পরপরই স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে আপনার সাঁতারের পোশাক ধুয়ে ফেলুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে শার্প জ লাইনের ওপর, কিন্তু অনিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাসে জ লাইনে মেদ জমে বাড়ে ডাবল চিন। দর্শক, জানাবো ঘরে বসেই যেভাবে কমবে ডাবল চিন, তার কার্যকরী কিছু টিপস। স্মার্টফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা ঝুঁকে থাকা কিংবা ওজন বেড়ে যাওয়া, কারণ যেটাই হোক ডাবল চিন এখন অনেকেরই দুশ্চিন্তার কারণ। আর এই মেদ ঢাকতে আমরা কতই না কৌশল অবলম্বন করি, কিন্তু জানেন সমাধান লুকিয়ে আছে নিজের কাছেই। ঘরে বসে কিছু ব্যায়ামেই মিলতে পারে মেদহীন আকর্ষণীয় চেহারা।
প্রথম সমাধানটির জন্য আপনাকে সোজা হয়ে বসে তাকাতে হবে ছাদের দিকে। এই অবস্থায় জিভ দিয়ে তালু চেপে ধরে রাখলে আপনার ঘাড় ও থুতনির পেশিতে টান অনুভব হবে। দ্বিতীয় উপায় ফিশ ফেস ব্যায়াম। গাল ভেতরের দিকে টেনে মাছের মতো মুখ করে হাসার চেষ্টা করুন। এটি গাল ও চোয়ালের ঝুলে যাওয়া চামড়া টানটান করতে সাহায্য করে। ডাবল চিন কমানোর আরেকটি উপায় হতে পারে জ প্রোটিউশন। মাথা সোজা রেখে নিচের চোয়ালটি যতটা সম্ভব বাইরের দিকে ঠেলে দিতে হয় এ পদ্ধতিতে। নিয়মিত এই ব্যায়ামে জ লাইন হবে আরও আকর্ষণীয়। ঘরে বসে টিভি দেখার সময় কিংবা অফিসে কাজের ফাঁকি সেরে নিতে পারেন এই ব্যায়ামগুলো। দিনে মাত্র 2 বার নিয়ম করে মাসখানেক করলেই মিলবে দৃশ্যমান পরিবর্তন। তবে রাতারাতি ফল না খুঁজে ধৈর্য ধরে অনুশীলনী দেবে দীর্ঘস্থায়ী সমাধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টানা 48 ঘন্টা যদি আপনার কোনো সারা শব্দ না পাওয়া যায়, তাহলে একটা অ্যাপ ধরেই নেবে আপনি হয়তো আর বেঁচে নেই। এমন পরিস্থিতি হলে সাথে সাথেই আপনার পরিচিত একটি নম্বরে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে একটি বার্তা। এমনই এক অ্যাপ চালু করেছে চীনের একটি প্রতিষ্ঠান, যার নাম দেওয়া হয়েছে ডেথ চেক। বিশ্বব্যাপী এটি পরিচিত ডেমোমো নামে। আপনি কি মৃত? একটু ভাবুন, প্রতি 2 দিনে একবার প্রমাণ করতে হবে আপনি এখনো বেঁচে আছেন। তা না হলে একটা অ্যাপ ধরে নেবে আপনি হয়তো আর বেঁচে নেই। তরুণদের মধ্যে এখন ভাইরাল এমন এক অদ্ভুত অ্যাপ, যার নাম শুনলেই গা শিউরে উঠবে অনেকের। আর ইউ ডেড? কিন্তু নামটা যত ভয়ঙ্কর, কাজটা ততই বাস্তব। এই অ্যাপে প্রতি 48 ঘন্টায় একবার জানাতে হয় ব্যবহারকারী ঠিকঠাক আছেন। যদি কেউ সময় মতো আপডেট না দেন, তাহলে অ্যাপটি ধরে নেয় কিছু একটা গোলমাল হয়েছে। তখন আগে থেকে দেয়া জরুরি নম্বরে পাঠায় সতর্কবার্তা। গত বছরের মে মাসে চালু হলেও প্রথমে তেমন কেউ পাত্তা দেয়নি, কিন্তু ইদানিং চীনের শহরগুলোতে একা থাকা মানুষেরা দলে দলে ডাউনলোড করছেন এই অ্যাপ, যাতে করে এটি এখন চীনের পেইড অ্যাপ তালিকার শীর্ষে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলছে 2030 সালের মধ্যে চীনে একা মানুষের সংখ্যা পৌঁছতে পারে প্রায় 20 কোটিতে। এই বিশাল জনগোষ্ঠীকে টার্গেট করেই অ্যাপটি এসেছে নিরাপত্তা সঙ্গী হিসেবে। ইচ্ছা বা অনিচ্ছায় যারা একাকী জীবন বেছে নিয়েছেন, সবাইকে দেখভাল করবে এই ডিজিটাল পাহারাদার। অ্যাপটির নির্মাতা মুনস্কেপ টেকনোলজিস বলছে, অদ্ভুত নামই তাদের সাফল্যের রহস্য, যদিও আন্তর্জাতিকভাবে অ্যাপটি পরিচিত ডেমোমো নামে। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই ভয়ঙ্কর নামের অ্যাপ, নাকি একাকী জীবনের শহরে নীরবে পাহারা দেয়া এক নতুন সঙ্গী? শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।